সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। কৃষকের জন্য নতুন কোনো উদ্যোগ নেই আগামী বাজেটে, থাকছে ভর্তুকি সহ আগের নানা প্রণোদনা। কাতারে প্রবাসী বাঙালিদের হাত দিয়ে নতুন কৃষি বিপ্লব, বিপুল সম্ভাবনার পথে বাধা দ্বিমুখী বঞ্চনা। 12 বছর বয়সীদের করোনার টিকার অনুমতি ইউরোপে, ভাইরাসের উৎপত্তি নিয়ে নতুন তদন্তের সময় ঠিক করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং গাজায় ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে জাতিসংঘে প্রস্তাব পাশ, দ্রুততম সময়ে স্বাধীন কমিশন গঠনের আশ্বাস। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার বিস্তারিত সংবাদ এবং শুরুতেই থাকছে প্রাক বাজেট 2021-2022 প্রসঙ্গ। করোনার দ্বিতীয় ঢেউয়েও খাদ্য সংকট থেকে দেশের মানুষকে এবং নাজুক হওয়ার হাত থেকে অর্থনীতিকে বাঁচিয়ে দিলেন ভূমিপুত্ররা। কৃষকের জন্য আগামী বাজেটে নতুন কোনো উদ্যোগের খবর দিতে পারেনি কৃষিমন্ত্রী, তবে বলেছেন ভর্তুকি সহ আগের নানা প্রণোদনা অব্যাহত থাকবে। অন্যদিকে অভিবাসন নিয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞরা বলছেন, আরেকটু মর্যাদা দেওয়া গেলে 18 থেকে 20 বিলিয়ন ডলার নয়, অনায়াসে বছরে প্রবাস আয় আসবে কমপক্ষে 30 বিলিয়ন ডলার। রিজভি নিউজের রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলো তো বটেই, এই করোনাকালেও এককভাবে প্রবাসীদের আয় অর্থনীতিতে রক্ত সঞ্চালনের কাজ করে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। গত বছর মার্চ এপ্রিল বাদ দিলে বছর জুড়েই প্রবাস আয় আসার সূচক কেবল উপরে উঠেছে। জুলাই মাসে তো রেকর্ড পরিমাণ 2 বিলিয়নের বেশি রেমিট্যান্স পাঠান পদে পদে বাধা পাওয়া, প্রতারণার শিকার, এমনকি জীবন বাজি রেখে বিদেশ যাওয়া শ্রমিকরা। আমাকে ব্যবস্থা করে দেন, আমরা কত কষ্ট করতেছি, টাকা কত দূরত্ব লাগে, 3-4 দিনের টাকা থাকতে আমরা কোনো কিছু সব ধোঁকাবাজি, কিছুই পাই না, কোনো কথার উত্তরই আমরা পাই না। এটা কি বাংলাদেশ? করোনার শুরু থেকে কাজ হারিয়ে কিংবা ছুটিতে দেশে আসা প্রায় 6 লাখ প্রবাসীর অনেকেই নাজেহাল, ক্ষেত্রবিশেষে লাঞ্ছিত হয়ে শেষ পর্যন্ত আবারও বিদেশ গেছেন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় বিদেশ যাওয়ার অপেক্ষায় থাকা অনেককেই টিকিট কিনতে হচ্ছে চড়া দামে। স্বজনের মুখে হাসি ফোটাতে তারাই আবার দেশে পাঠাচ্ছেন কষ্টার্জিত অর্থ। ফেরত আসা শ্রমিকদের জন্য 700 কোটি টাকার তহবিল গঠিত হয়েছে ঠিকই, কিন্তু তার সুফল আদতে কতটা পৌঁছানো গেছে? সরকার এই যারা কোভিডকালীন সময় ফেরত এসছে তাদের জন্য 200 এবং 500 কোটি 700 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে, কিন্তু এইটাও আমরা দেখেছি যে খুব বেশি লোকজন পায়নি। কারণ প্রথম দিকে আসলে প্রক্রিয়াটা একটু জটিল ছিল, পরে সেটা কিছুটা সহজ করা হলেও সাধারণ মানুষজন যেটা জানা, ব্যাংকগুলোতে যাওয়া, প্রবাসী কল্যাণ ব্যাংকের অত জনবল নেই, গ্রাসরুট লেভেলে যে সেবাটা পৌঁছতে সেটাও এখনো হয়নি। তাহলে আমরা তো কথায় কথায় বলি যে আমাদের বিদেশ ফেরত আমরা প্রবাসে পাঠাচ্ছে, আমাদের অর্থনীতি সচল রাখছে, তো সেই মানুষগুলোকে দেওয়ার ক্ষেত্রে সেটা হোক মর্যাদা কিংবা অর্থনৈতিক কোনো সুবিধা, এই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে তাদেরকে দিতে পারি না কিছু। কাজে আমি মনে করি এই মানুষগুলোকে আসলে এই সংকটকালীন সময় তাদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। এপ্রিলের প্রথম সপ্তাহে 36 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া হিটশক বাদ দিলে কৃষি, বিশেষ করে বোরোর জন্য বেশ পয়মন্ত বছর এটা। ফসল কৃষি বাদে শাকসবজি, ফল, মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদনও বেশ ভালো। করোনাকালের আরেক নায়ক কৃষক, কিন্তু তাদের জন্য কি সুখবর থাকছে বাজেটে? গত বছর 4% ইন্টারেস্টে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। আমাদের যে 14-15 হাজার কোটি টাকা আমরা দেই 4-5% সুদে, সেটা অব্যাহত থাকবে। এবারের বাজেটে আমরা 9 থেকে 10,000 কোটি টাকা ভর্তুকি দেই, সেটাও অব্যাহত থাকবে। কৃষি ঋণও যে পরিমাণ ছিল থাকবে। ডিএপির দাম আমরা কমিয়ে 16 টাকা করেছি 25 টাকা থেকে। এটা এই যে প্রণোদনা বা যে সুযোগগুলো আমরা দিয়েছি সেটার বেনিফিট অব্যাহত থাকবে। এবং 10,000 কোটি টাকা সাবসিডি, এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার। এটা কৃষকের কাছে ইনশাল্লাহ বিভিন্ন উপকরণের সাথে যাবে।
গত অর্থ বছরে খাদ্য উৎপাদন 4,16,00,000 টনের জায়গায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা 4,68,00,000 টন। কৃষিমন্ত্রীর আশা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে উৎপাদন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কাতারে নতুন কৃষি বিপ্লবের জন্ম দিয়েছেন প্রবাসী বাঙালিরা। একসময় বিভিন্ন শ্রমঘন কাজে যুক্ত থাকলেও এখন কৃষিকে ঘিরে বিপুল সম্ভাবনা দেখছেন তারা। বলছেন বাংলাদেশ সরকারের আনুকূল্য পেলে বহুদূর এগিয়ে যেতে পারবেন তারা। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। 10 বছর আগে মরুবেষ্টিত কাতারে কাকরের স্তর সরিয়ে গাধা দিয়ে হাল চাষে কৃষিকাজের দৃষ্টান্ত করেন চট্টগ্রামের ফরিদ। আস্তে আস্তে এগুলো করতে করতে আমার হাতটা ইনশাআল্লাহ এখন ঠিক আছে। দেখেন, তার দেখা দেখি পাল্টে যায় চিত্র। এখন কাতারের আলখোর, জুবারা, শাহনিয়া সহ বেশ কয়েকটি এলাকায় প্রবাসী বাঙালিদের তত্ত্বাবধানে গড়ে উঠেছে হাজার হাজার কৃষি খামার। কোথাও পলিনেট হাউস, কোথাও খোলা মাঠে কাকরের স্তর সরিয়ে ফসল ফলানোর যুদ্ধে সফল হচ্ছেন তারা। এরকম পাথরই ছিল একসময় প্রথম যখন আপনারা আসেন। তারপর ট্রাক্টর দিয়ে তুলছেন। ট্রাক্টর দেওয়ার পর আবার মানে পাথর বাঁধানোর একটা নিড়ানের মতো যে আছে, চিরুনির মতো, এভাবে করে আমরা বড় বড় পাথরগুলো সব নিয়ে এক জায়গায় কি করে বাগানে রাখে দিছি। কোথায়? এই যে দেখেন। ও, এগুলি কি পুরা তোলা পাথর? এখান থেকে পুরা প্লট থেকে আমরা তুলে এই পাতাগুলো এক জায়গায় রাখে দিছি। ওরে বাবা! তারপর এগুলো আমরা আবার ট্রাক্টর দিয়া, গোবর দিয়ে আবার কি করছি, চাষের উপর উর্বর করছে। হ্যাঁ, চাষের উপর জয় করছে। এরই মধ্যে কাতারিরাও বুঝে গেছেন কৃষি উদ্যোগের সুবিধা। জমি ইজারা দিয়ে সেদেশের সরকারের ভর্তুকি সুবিধার পুরোটাই ভোগ করছেন তারা। এই ইনভেস্টমেন্ট আপনার? এই ইনভেস্টমেন্ট আমাদের, পুরোটাই আমাদের। আচ্ছা, আপনার সরকারের সাথে কোনো ধরনের রেজিস্ট্রেশন নাই? রেজিস্ট্রেশন নাই। এই যে ক্ষতি হলো, এটার ভর্তুকি বা এটার কোনো ইন্স্যুরেন্স বা কোনো কিছু আপনি পাইছেন? না, পাইনি। সরকার যেই সুবিধাটা আরবকে দেয় সেই সুবিধাটার হিস্সাটা কি আপনারা পান না? আমরা পাই না বলতে চলে। সেখানে নামে আসে, সেখানেই নিয়ে যাই। উদ্যোক্তারা বলছেন তাদের বঞ্চনা আর উপেক্ষার শুরুটা দেশ থেকেই। অনুকূল ব্যবস্থা নেওয়া হলে তা দেশের জন্যই হবে কল্যাণকর। আমাদের 500-600 কিলো বিসি লাগে, এগুলো আমরা আনতে পারি, কিন্তু আমাদেরকে এয়ারপোর্টে আমাদেরকে অনেক হয়রানি করা হয়। তারপরে এদেরকে আমাদের 30,000 হয়তো 40,000 টাকা দিতে হয়। কিন্তু কাতার এয়ারপোর্টের মধ্যে কোনো সমস্যা নাই। কোন দেশি বীজ দেন তো? আমরা ইন্ডিয়ান বীজ আছে এখানে। 3 ডাবল, 1 ডাবল না, 3 ডাবল কিনতে হচ্ছে আমাদের। আমাদের সরকারে যদি ওইরকম আমাদেরকে কোনো বিসি বা সার বীজ যদি আনতে কোনো আমাদের যদি সমস্যা না করে, তাহলে তো আমরা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট আমরা চালাবো। ওমানের পর আরব বিশ্বে আরেক সবুজ বিপ্লবের রচনা করেছে কাতার প্রবাসী বাংলাদেশিরা। রুক্ষ মরুভূমির পাথর সরিয়ে ফরিদ যে কৃষি অনুশীলন দেখিয়ে গেছেন, সেটি এগিয়ে যাচ্ছে শত শত হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের দ্বারা। গড়ে উঠছে নতুন নতুন সবুজ কৃষি খামার। তাদের আশা যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কাতার সরকার এবং বাংলাদেশ সরকার তথা দূতাবাস মিলে সমাধান করবে। তবেই এই কাতার হয়ে উঠবে আরো সবুজ। কাতারের আলখোর এলাকা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার চ্যানেল আই সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। করোনা ভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে ফাইজারের করোনা টিকা 12 বছর বয়সী শিশুদের দেওয়ার অনুমতি দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এমা। করোনা পরিস্থিতির উৎপত্তি নিয়ে নতুন করে তদন্ত করার সময় ঠিক করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার উৎপত্তি জানতে কি পদক্ষেপ নেওয়া যায় তার জন্য কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শের অপেক্ষায় আছে তারা। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 35 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে কমপক্ষে 12 বছর বয়সীদের পর্যন্ত করোনার টিকা দেওয়ার অনুমতি দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এমা। একই অনুমতি যুক্তরাষ্ট্র এবং কানাডার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে তারা। কমপক্ষে 16 বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে করোনার প্রথম ধাক্কায় বিপর্যস্ত হওয়া ইউরোপের দেশ ইটালি। শীঘ্রই 12 থেকে 15 বছর বয়সীদেরও টিকার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। করোনা পরিস্থিতির উৎপত্তি নিয়ে নতুন করে তদন্ত করার সময় ঠিক করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া যায় তার জন্য কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শের অপেক্ষায় আছে সংস্থাটি। যুক্তরাজ্যে জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের করোনার টিকা অনুমতি পেয়েছে। টিকাটি গড়ে 67 ভাগ কার্যকর বলে জানিয়েছে উৎপাদনকারীদের গবেষণা।
ভারতের দিল্লিতে দেয়া লকডাউন কিছুটা শিথিল করছে প্রশাসন। গত কয়েক সপ্তাহে বড় শহরগুলোতে করোনা সংক্রমণ কিছুটা কম হওয়ায় এই সিদ্ধান্ত নিচ্ছে স্থানীয় প্রশাসন। দেশটিতে এখনও একদিনে 1,71,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে ও 3,500-এরও বেশি মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী টোকিও, ওসাকা এবং আরও 7টি জেলায় চলমান জরুরি অবস্থার মেয়াদ 4র্থ দফায় বাড়িয়েছে জাপান সরকার। আগামী 20 জুন পর্যন্ত এই জরুরি অবস্থা অব্যাহত থাকবে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম কোভিড পাসপোর্ট উন্মোচন করেছে গ্রিস, যার মাধ্যমে ভ্রমণকারীদের অ্যান্টিজেন টেস্ট, পিসিআর টেস্টের ফলও জানতে পারবে ভ্রমণ করা রাষ্ট্র। পর্যটক নির্ভর অর্থনীতি পুনরুদ্ধারে এই পাসপোর্ট খুবই কার্যকর হবে বলেও মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী। ইলিয়াস কমল, চ্যানেল আই। প্যালেস্টাইনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন প্রমাণে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠনে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল। বৃহস্পতিবার জেনেভায় প্যালেস্টাইন অঞ্চলে মানবাধিকারের গুরুতর পরিস্থিতি বিষয়ক বিশেষ সেশনে এই প্রস্তাব পাশ করা হয়। প্রস্তাবটি সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। প্রস্তাবে বলা হয়েছে, কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চল এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে দ্রুততম সময়ের মধ্যে স্বাধীন কমিশন গঠন করা হবে। প্যালেস্টাইন অঞ্চলে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সকল অভিযোগের তদন্ত করবে গঠিত কমিশন। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফাত অটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে 97 রানের জয় শ্রীলঙ্কার। 2-1 ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিক বাংলাদেশ। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। এখন দেখবেন লিটল টাটা কৃষি সংবাদ। মৌসুম শেষ হতে চলল, এখনো রেণুপোনা বিক্রি করতে পারেননি যশোরের নার্সারি ও হ্যাচারি মালিকরা। দীর্ঘ অনাবৃষ্টি ও প্রচন্ড দাবদাহ তাদের জন্য নিয়ে এসেছে অশুভ বার্তা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। জেলায় 13,626 হেক্টর জলায়তন বিশিষ্ট পুকুর রয়েছে। বাওর রয়েছে 13,391 হেক্টরে। পুরো জেলা জুড়ে হ্যাচারির সংখ্যা 52। এসব খামারে বছরে রেণু উৎপাদন হয় 54,200 কেজি। বছরে প্রায় 48,37,00,000 পোনা উৎপাদন হয়ে থাকে। এবছর ভরা মৌসুমে অনাবৃষ্টি ও খরার কবলে পড়েছেন সংশ্লিষ্টরা। দূর দূরান্ত থেকে আমাদের মৎস্যের যেসব রেণু পোনা উৎপাদনের অর্ডারটা আমাদের বাইরের থেকে আসতো, সেই অর্ডারটা আর আসছে না। একদিকে প্রচন্ড তাপদাহ, আর একদিকে করোনা। চালু হ্যাচারির মালিকরাও অস্তিত্ব সংকটে পড়েছেন। অর্থনৈতিক একটি ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমরা আগামীতে হ্যাচারি মালিকরা রেণু উৎপাদনে কতটুকু টিকে থাকতে পারবো এই জেলাতে বা এই দেশের জন্য সেটা বলতে পারছি না। যশোরে 78টি হ্যাচারি গড়ে উঠলেও বর্তমানে চালু রয়েছে মাত্র 30-35টি হ্যাচারি। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। গ্রীষ্মকালীন ফলের ভরা মৌসুম চলছে। নানা স্বাদ ও রঙের রসালো ফলে ভরে গেছে রাজধানীর ছোট বড় বাজার। করোনা সংক্রমণ মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি বেশি দেশীয় ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শৌমিক আহমেদের রিপোর্ট। বাংলার প্রকৃতিতে বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত 4 মাসে প্রায় 60% দেশীয় ফলের উৎপাদন হয়। গ্রীষ্মে সবচেয়ে বেশি ফল পাকে মধুমাস জ্যৈষ্ঠে। রাজধানীর ফলের আড়ত থেকে বাজার কিংবা অলিগলি সবখানেই এখন মৌসুমি ফল বিক্রি হচ্ছে। এরই মধ্যে শেষ হয়ে আসছে তরমুজ ও বাঙ্গির মৌসুম। আম, জাম, কাঁঠাল, লিচুর মতো জনপ্রিয় ফলে ভরে উঠেছে বাজার। আনারস, তাল, জামরুল, বেল, আমলকি, ডেওয়া, কামরাঙ্গা, গাবসহ বৈচিত্র্যময় নানা ফলও মিলছে বাজারে। আম, তরমুজ, তাল, কাঁঠাল, লিচু, তারপরে বাঙ্গি, লটকন আছে, জাম আছে, সকল প্রকার ফলই এখানে আসে। আগের থেকে মোটামুটি 1 সপ্তাহ ধরে আমদানি একটু ভালো।
আরো এক সপ্তাহ গেলে আরো ভালো হবে। যেটা পাওয়া যায় না এটা আমার কাছে পাওয়া যায়। দেশি ফলগুলো এগুলো মনে করেন অনেক মানুষের চিনে না, বাপ মাছ শখ করে লইয়া যায় যে এটা গাপ, এগুলো তো অনেক ভালো, এগুলো মেডিসিন মুক্ত। সব ফলের দামই বেশি, কারণ এটা জায়গা থেকে সিন্ডিকেট করা হয়, আর আমরা খুচরা বিক্রি করি আর কাস্টমারে বলে যে আমরা বেশি বিক্রি করি। দাম যেমনই হোক না কেন মধুমাস জ্যৈষ্ঠের ফলের স্বাদ নিচ্ছেন নগরবাসী। শরীরের জন্য খুব উপকারিতা, এটা আমাদের মৌসুমী ফল, সেহেতু আমরা প্রত্যেকেই এটা কেনার জন্য এবং খাবার জন্য আগ্রহী। 10টা খাইলে হয়, সেখানে 5টা খাইয়া তো তারপরও মানুষের চলতেছে, তারপরও খাইতে হয়। দেশি ফল তো আমরা খেতেই চাই, তবে যেন এই ফলটা বিষমুক্ত হয়, মানে কোনো ধরনের কন্টামিনেশন না হয়। বিশেষজ্ঞরা বলছেন বাংলার ঋতু বৈচিত্র্যের সঙ্গে পুষ্টি চাহিদা পূরণ করে থাকে মৌসুমী ফল। ষড়ঋতুর দেশ আমাদের এই দেশে, যে আমরা সব সময় প্রত্যেকটা মাসে ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা কিন্তু অনেক পর্যাপ্ত ফল পেয়ে থাকি। করোনার সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, এই বাড়ানোর প্রেক্ষিতে যে আমাদের দেশীয় ফল যেটার উপর আমাদের গুরুত্ব দিয়ে থাকে, দেখেন আপনার তরমুজ আছে, আম আছে, লিচু আছে, এই খাবারগুলো আমাদের এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একমাত্র সম্বল। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বাড়াই তাহলে আমাদের যে কোনো রোগ থেকে, আমরা যে কোনো ভাইরাস থেকে আমরা কিন্তু এটা প্রতিকার পাবো। দেশি ফল বিষমুক্ত রাখতে কড়া নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। এই উপলক্ষে সকালে রাজধানীর পুরাতন বিমানবন্দর মসজিদ কমপ্লেক্সে শান্তিরক্ষী র্যালি 2021-এর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। অংশ নেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, সশস্ত্র বাহিনী ও পুলিশের শান্তিরক্ষী সহ অন্যরা। এবার জানাবো ইভালি খেলার খবর।